আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও নিয়ে আমি রান আহমেদ আছি আপনাদের সাথে। আজকে একটি ব্যতিক্রমী জিনিস নিয়ে হাজির হয়েছি। ব্যতিক্রমী মানে স্কুল 2 পর্যায়ের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি স্কুল 2 পর্যায়ে সবচেয়ে একটা এক্সেপশনাল এবং একটা ক্রিটিক্যাল টাইপের যেই টপিকসটা রয়েছে, এটা আমি আজকে কথা বলছি এটা নিয়ে। হ্যাঁ, আপনাদের এতদিন এটা চাওয়া ছিল যে স্কুল 2 পর্যায়ের গদ্য ও পদ্য সম্পর্কে, যেটা বাংলার 50 মার্কসের মধ্যে 1 নং-এ যেটা আসে 10 মার্কসের, তাই না? এখানে কিন্তু 5টি প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নের উত্তর 2, টোটাল হচ্ছে 10 মার্কস। ঠিক আছে, এই বাংলা 50 মার্কসের প্রথম কোশ্চেনটাই। আর প্রথম কোশ্চেনের মধ্যে 5টি প্রশ্ন থাকে 1 নং-এর মধ্যে, 5টির মধ্যে 2 করে 10 দিতে হয়। এখান থেকে মূলত আমাদের সিলেবাসে রয়েছে এইচএস লেভেলের গদ্য এবং পদ্য থেকে 5টি প্রশ্ন থাকবে। বিশেষ করে আমাদের প্রশ্নের যে টাইপটা থাকে সেটা হচ্ছে, প্রশ্নে দেওয়া থাকে একটা পদ্যের উদ্ধৃতি দেওয়া থাকে, একটা কবিতার কিছু অংশ দেওয়া থাকতে পারে যে এই কবিতার এই অংশ দ্বারা কবি কি বুঝিয়েছেন, অথবা এটার অন্তর্নিহিত অভিব্যক্তি কি, এরকম বুঝাইতে পারে, অথবা অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো, এরকম দেওয়া থাকতে পারে। অথবা কোনো গদ্যের একটা বিষয়ের উদ্ধৃতি দেওয়া থাকলে এটা কোন প্রেক্ষিতে বলা হয়েছে, কেন বলা হয়েছিল, কে কখন বলেছে, এরকম টাইপের প্রশ্নগুলো দেওয়া থাকে বিভিন্ন গদ্য এবং পদ্য। এখন কথা হচ্ছে, এই গদ্য এবং পদ্যগুলো কি পদ্য সবটাই কি আমাদের পড়া লাগবে, এবং কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো? এইচএসসির সিলেবাস কি তারা আগের সিলেবাস, আগেও কিন্তু গদ্য পদ্য ছিল, সিলেবাস অনেকবার চেঞ্জ হয়েছে, কি আগের সংস্করণ থেকে পড়বো নাকি বর্তমান সংস্করণ থেকে পড়বো, এটা আমাদের একটা ধোঁয়াশার ব্যাপার। এবং আমরা যে প্রশ্নগুলো আমরা দেখি এগুলো কিন্তু আগের সংস্করণে দেওয়া এবং অনেক আগের সংস্করণ থেকেও দেওয়া, তাই এই ব্যাপারে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। আমি আজকে আশা করব আমার এই আজকের ভিডিও দ্বারা আপনার এই কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ। তাই সাথেই থাকুন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই ভিডিওর পরে একটি সুন্দর কমেন্টের জন্য আমি আশাবাদী। যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন, আর যদি মনে হয় যে ভিডিওর কোনো কিছু আপগ্রেড করার প্রয়োজন তাহলে আপগ্রেড করার পরামর্শ দিবেন, অবশ্যই সেটা করব ইনশাআল্লাহ। তাহলে আসেন, আজকে আমাদের গদ্য পদ্যের বিষয়টা কিন্তু একটু বৃহৎ বিষয়। যদিও বাংলা 50 মার্কসের মধ্যে অন্যান্য যে টপিকস আছে সেই টপিকস গুলো থেকে এই গদ্য পদ্যের টপিকসটা একটু বিস্তারিত টপিকস। আজকে আমি সাজিয়েছি গদ্য পদ্যর মধ্যে পদ্যের অংশটাকে নিয়ে, শুধুমাত্র পদ্যটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখেন, আমাদের প্রশ্নে দেওয়া থাকে বেসিক্যালি যে এইভাবে দেওয়া থাকে যে এই একটা কবিতার কিছু অংশ পদ্যের অংশ থেকে যদি আসে, কবিতার কিছু অংশ দেওয়া থাকলো, একটা লাইন বা 2টা লাইন দেওয়া থাকলো, এইখান থেকে বলা আছে এটার অন্তর্নিহিত অর্থ কি, এটা দ্বারা কি বুঝিয়েছেন কবি, অথবা এটার ব্যাখ্যা কি, এরকম টাইপের কোশ্চেন থাকে। ঠিক আছে, তো আমাদের বিশেষ করে আমাদের এই 18তম শিক্ষক নিবন্ধনের আগের নিবন্ধনে, যেমন 17তম শিক্ষক নিবন্ধনে প্রথম যে প্রশ্নটা এসেছিল সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, আমরা সকলেই জানি সোনার তরী ইন্টারমিডিয়েটে পদ্য রয়েছে এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো প্রশ্ন যখন আসবে, প্রশ্নের ক্যাটাগরি আমরা কিভাবে লিখব, আমরা একটা গল্প পরিপূর্ণভাবে না পড়েও সমস্ত প্রশ্নের উত্তর যাতে দেওয়া যায় সেটা আমরা আজকে শিখব। এবং আসলে কবিতাটা তো পুরাভাবে অনেকগুলো কবিতা, 30টা করে কবিতা দেওয়া আছে, সেই কবিতাগুলো কি আমাদের মুখস্থ করা সম্ভব আদৌ? না। বা 30টা গল্প আছে, এই 30টা গল্প কি সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পড়া সম্ভব? উত্তর হচ্ছে না, সবগুলো আমাদের পড়া সম্ভব নয়। এইখান থেকে আমাদের বেছে বেছে কিছু বাদ দিতে হবে, কিছু ভালো করে পড়তে হবে, আবার কিছু সামান্য পড়লে হবে, আবার কিছু গদ্য পদ্যের কিছু টপিকস পড়লেই হবে। এবং প্রশ্নের আজকের ভিডিওর পরে আপনি জানতে পারবেন যে কিভাবে, কি সিস্টেমে আপনি একটা গদ্য পদ্য পড়বেন। সেই জন্য আজকে মডেল হিসেবে আমি এনেছি আজকে সোনার তরী কাব্য কবিতা। যেটা আমরা জানি সোনার তরী কবিতাটা কাজী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এটা ইন্টারমিডিয়েটের পাঠ্যপুস্তকে আগের সিলেবাসেও ছিল, বর্তমানে আছে, মাঝখানে চেঞ্জ হয়েছে, ওটাতেও ছিল, অর্থাৎ এগুলোতে সবগুলোতেই ছিল। এখন কথা হচ্ছে প্রশ্নে কিভাবে আসে। প্রশ্ন আসতে পারে যেমন, এখন আমার এই লহ করুণা করে, আপনারা
আমার ভিডিওর প্রথম কমেন্ট বক্সে সোনার তরী কাব্যগ্রন্থটা, সোনার তরী কবিতার কিছু অংশ দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন কমেন্টে। পুরো কবিতা এখানে পড়ানো সম্ভব নয়, আপনারা কবিতা নিজস্ব কালেকশনে রাখবেন। ইন্টারমিডিয়েটের বাংলা পাঠ্যপুস্তক বোর্ড বইটা অবশ্যই আপনার সাথে রাখবেন। তাই আমি কবিতাটা পড়াচ্ছি না, সোনার তরী কবিতা সবাই পারেন, জানেন, এটা পড়াচ্ছি না আমি। সোনার তরী কবিতাটা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। আর সোনার তরী কবিতা এই যে প্রশ্নে আসতে পারে, সোনার তরী কবিতায় সোনার তরী বলতে কবি কি বুঝাতে চেয়েছেন, অথবা সোনার তরীর শব্দের মূল অভিব্যক্তি কি, এরকম আসতে পারে। তো সোনার তরী কবিতার সোনার তরী মূলত বোঝানো হয়েছে মহাকাল বা সময়কে, অর্থাৎ আমাদের জীবনে যে সময়টুকু, এই সময়টুকুকে সোনার তরী বলেছেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতা একটি প্রতীকী কবিতা। এটি একটি প্রতীকী কবিতা। এখানে কৃষক এনেছেন, এখানে সোনার তরী মানে একটা নৌকা এনেছেন, ফসলের কথা উল্লেখ আছে, জলের কথা উল্লেখ আছে, নদীর কথা উল্লেখ আছে, কৃষকের কথা উল্লেখ আছে। এই বিষয়গুলো একটা প্রতীকী অর্থে, প্রতীকী ভাবে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখন আমি এখানে কিছু টপিকস এনেছি সোনার তরী সম্পর্কে, আসলে এই টপিকস গুলোর ভিতর থেকে আসবে আই থিঙ্ক, ঠিক আছে। সেটা কেমন, যেমন সোনার তরী কবিতার মধ্যে আমাদের বাঁকা জল শব্দটা রয়েছে। আমি কিন্তু এই আলোচনার পরে আমি বলে দেব একটা প্রশ্ন আসলে কিভাবে আপনি সেটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত উত্তর করবেন, এবং 2 মার্কসের জন্য একটা প্রশ্নের কতগুলো লাইন লিখতে হবে এবং লাইনগুলো লেখার সিস্টেম কি, এটা আমি লাস্টে বলে দিচ্ছি। কিন্তু একটা কবিতা আপনি কিভাবে পড়বেন সেটা আমি জাস্ট একটু দিচ্ছি। যেমন সোনার তরী কবিতার মধ্যে বাঁকা জল নামে একটা শব্দ আছে। এই বাঁকা জল বলতে আসলে কি বোঝানো হয়েছে, এটা মূলত একটা কাল স্রোতের প্রতীক। কাল স্রোত মিন্স সময় যে যাচ্ছে, এই সময় যে চলমান, এই চলমান সময়কে বাঁকা জলকে বোঝানো হয়েছে। অর্থাৎ বাঁকা জল যেমন ঘুরে চলমান, ঠিক সময়টাও আমাদের চলমান, এটাকেই বুঝিয়েছেন কবি। এখন এই বাঁকা জল বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আপনি কেমনে লিখবেন এটা আমি পরে বলছি, জাস্ট কিছু টার্ম আমি এনেছি, এই টার্মগুলো আগে বোঝার চেষ্টা করেন। তারপরে আমাদের এখানে আসছে সোনার ধান। সোনার ধান এখানে বোঝানো হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন জীবনের সৃষ্টকর্ম। অর্থাৎ আমরা আমাদের কাজ, আমাদের জীবনের যে কর্মের দ্বারা আমরা যেটা সৃষ্টি করেছি, যেটা আমরা করছি বা করব, আমাদের আমাদের লাইফে যেটা আমরা অর্জন করেছি সেটাই মূলত সোনার ধান। এরপরে একটা প্রশ্ন আসতে পারে, ঠাই নাই ছোট সে তরী, আমায় সোনার ধানে গিয়েছে বলি। এটা দ্বারা কবির অন্তর্নিহিত কি অর্থ প্রকাশ করেছেন, তাই না? আমি সবকিছু বোঝাবো, জাস্ট একবার একটু পড়ে নিই। তারপরে আমি একেলা, এটা দ্বারা কি বুঝিয়েছেন? কাটিতে কাটিতে ধান এলো বরষা, এটা দ্বারা কি বুঝিয়েছেন? এরপর আমি এনেছি এখন আমারে লোহ করুণা করে। কেন করুণা করে নিবে কবি, এটা কোন প্রেক্ষিতে বলেছেন, প্রশ্নটা এই টাইপের আসতে পারে। খুর ধারা বলতে কি বুঝিয়েছেন? শূন্য নদীর তীরে রহিনু পড়ে, এটার ভাবাবেগটা কি, ঠিক আছে। এই যে বিভিন্ন টপিকস, আমি মনে করি সোনার তরী কাব্যগ্রন্থ কবিতা থেকে, যদি পদ্য থেকে আসে, তাহলে এই কয়েকটা টপিকস থেকে আসবে। এখন এই কয়েকটা টপিকস আপনি কিভাবে পড়বেন দেখেন। যখন একটা প্রশ্ন করা হবে, আমি জাস্ট এই প্রশ্নটাকে নিচ্ছি, বাকি প্রশ্নগুলো আপনারা নিজেরাই দিতে পারবেন আই থিঙ্ক। কাটিতে কাটিতে ধান এলো বরষা, ঠিক আছে। এটা দ্বারা এখন যদি প্রশ্ন আসে যে কাটিতে কাটিতে ধান এলো বরষা, এর দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন, ধরেন প্রশ্নটা এরকম এসেছে। আমাদের পদ্যের যত পদ্য যে টাইপের হয়, এই টাইপের প্রশ্নের মধ্যেও 2, গদ্য থেকেও প্রশ্নের মধ্যে 2। এখন 2 মার্কসের জন্য আপনি একটা সর্বোচ্চ 3 থেকে 4টা বাক্য লিখবেন। প্রশ্নের উত্তরে 3টা বাক্য লিখবেন অথবা 4টা বাক্য লিখবেন। এটা প্রশ্ন দেখে বুঝতে হবে আপনি কয় লাইন লিখবেন। এর উপরে লেখার দরকার নেই, 5 লাইন লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ আমাদের লেখার অনেক কিছু আছে, ঠিক আছে। পুরোটাই আমাদের রিটেন অনেক লেখা, তাই আপনার 5 লাইন 10 লাইন 20 লাইন এভাবে লেখার প্রয়োজন নেই।
2 মার্কসের জন্য আপনি 3 বাক্য অথবা 4 বাক্য লিখবেন। এখন এই যে ধরেন কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন, প্রশ্নটা আমি এটা হাতে নিয়েছি। এখন আপনি প্রথমে উদ্বৃত্তিটা টানবেন। প্রশ্নের মধ্যে কিন্তু আপনার দেওয়া থাকবে না কাটিতে কাটিতে ধান এলো বর্ষা সোনার তৈরি কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি বুঝাতে চেয়েছেন, এরকম আসবে না, শুধু বলবে কবি কি বুঝাতে চেয়েছেন। তার মানে আপনাকে এই যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষায় এই উদ্বৃত্তিটা সোনার তৈরি কাব্যগ্রন্থে আছে এটা জানতে হবে, প্রথম কথা এটা জানতে হবে। আর একটা কবিতা আপনি শুধু 2-4 বার পড়লেই, মোটামুটি রিডিং পড়লেই, আর আমরা তো ইন্টারমিডিয়েট পাস করে এসেছি, আপনি জেনে থাকবেন কোনটার উদ্বৃত্তি কোথায় থেকে আসছে, না জানলে কয়েকবার রিডিং পড়লেই হবে। প্রথম বাক্যটা আপনি লিখবেন যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এই উদ্বৃত্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো কবিতা অথবা গদ্য লেখার সময় এটার উদ্ধৃতি যেই গল্প বা উপন্যাস অথবা কবিতা থেকে নেওয়া হয়েছে যে লিখেছেন উনার পরিপূর্ণ নামটা লিখবেন। শুধুমাত্র লিখবেন না যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এই উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তৈরি কাব্যগ্রন্থ থেকে আনা হয়েছে, এরকম নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নামটা লিখবেন, একটা টাইটেল সহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের কিছু আসলে বলবেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এরকম একটা টাইটেল দিয়ে লিখবেন। জসিমউদ্দিনের আসলে পরিপূর্ণ প্রথম লিখবেন পল্লী কবি জসিমউদ্দিন, এরকম একটা টাইটেল সহ কবির নাম উল্লেখ করবেন, ঠিক আছে? এতে করে একটা পজিটিভ আসবে, ধারণা আসবে আপনার সম্পর্কে। যখন কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এর উদ্বৃত্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্য অথবা বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী থেকে, সোনার তরীর কবিতা থেকে নেওয়া হয়েছে। এই উদ্বৃত্তিটা অর্থাৎ কোথায় থেকে নেওয়া হয়েছে এই উদ্বৃত্তিটাকে আপনাকে লিখতে হবে। এটা লিখবেন হচ্ছে একটা বাক্যে, নাম্বার 1 বাক্য। আমি কি বলেছি 3টা অথবা 4টা বাক্য লিখবেন। প্রথম বাক্যটাই লিখবেন পদ্য বা গদ্যের যে অংশটুকু আছে, যে বাক্যটা নেওয়া হয়েছে ওই বাক্যটার উদ্বৃত্তি কোথায়, ঠিক আছে? কবর কবিতা থেকে যদি কোনো উদ্বৃত্তি নেওয়া হয় তাহলে প্রথমেই যেটা প্রশ্ন ইচ্ছা সেটাই আসো, যে প্রশ্ন ইচ্ছা সেটা ভাবে করো। কবর কবিতা থেকে নেওয়া হলেই আপনি প্রথম বাক্যে লিখবেন যে পল্লী কবি জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর কবিতা থেকে এই উদ্বৃত্তিটি নেওয়া হয়েছে। প্রথম বাক্য এটা থাকবে আপনার। দ্বিতীয় বাক্য, আপনি এটা যেহেতু একটা প্রতীকী কবিতা, অর্থাৎ সোনার তরী মূলত আমাদের একটা জিনিস নিয়ে ব্যাখ্যা করেছে এরকম নয়, এই সোনার তরী কবিতাটি কিন্তু একটা কৃষক, একজন প্রতীক, ঠিক আছে? এই যে মাঝি নৌকা যিনি বেয়ে নিয়ে আসছেন উনি একজন প্রতীক, নৌকা একটা এখানে প্রতীক। আমার যে ফসলের ধান যে নৌকার মধ্যে উঠাই দিবে, এটাই তো সোনার তরী কবিতার অংশ, তাই না? এইটাও একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্রতীকটা আবিধানিক অর্থ বা কবিতায় কি অর্থ প্রকাশ পেয়েছে সেটা আপনি ব্যক্ত করবেন। যেমন কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে ধান কাটতে কাটতে বেলা যে পড়ে গেল এই কথাটার কথা উনি টেনেছেন, একটা বাক্য শেষ। তারপরে রূপক অর্থটা প্রকাশ করবেন। যেহেতু এটা একটা প্রতীকী কবিতা, সকল কবিতার ক্ষেত্রে যে রূপক অর্থ আছে এরকম না, ঠিক আছে? এটা আপনার কোন কবিতা নেওয়া হয়েছে সেটা দেখে বুঝতে হবে। আর যদি রূপক অর্থ প্রকাশ না করে বা এটার কোনো অন্তর্নিহিত অর্থ না থাকে, তাহলে আপনি এই যে কবিতা থেকেই যে ভাবটা প্রকাশ করেছে ওইটাই আপনি 2 লাইন লিখবেন, 2টা বাক্য লিখবেন, লাইন না সরি 2টা বাক্য লিখবেন। তারপরে এটা রূপক অর্থ কি প্রকাশ পেয়েছে আপনি এটা এই পদ্যের জন্য আপনি এভাবে লিখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর উক্ত কবিতায় কাটিতে কাটিতে ধান এলো বর্ষা কবিতায় প্রকাশ করতে চেয়েছেন যে কৃষক ধান কাটতে কাটতে, অর্থাৎ ধান কাটার সময় বৃষ্টি নেমে পড়ছে এরকম একটা অবস্থা। আমরা জানি যে এই যে এখন একটা মৌসুম আছে ধান কাটার মৌসুম, এখন কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, কৃষক যাদের ধান কাটা হয়নি তাদের ভিতরে কিন্তু ধরফর করছে যে কখন বৃষ্টি হয়ে যায় আবার কখন শিলাবৃষ্টি হয়, এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কাটা কাজ করছে। এটা হচ্ছে কবিতায় প্রকাশিত অর্থ। এখন রবীন্দ্রনাথ ঠাকুর রূপক অর্থ এটা দ্বারা কি বুঝিয়েছেন, এটা যারা বুঝিয়েছেন, দেখেন আমাদের এই যে আমরা পড়াশোনা করছি কেন, একটা ভালো চাকরি পাওয়ার জন্য।
এখন চাকরি পাইতে পাইতে অনেকে দেখা গেছে 25 বছরেও চাকরি পায়, অনেকে 30 পেরিয়েও চাকরি পায়, অথবা অনেকে কিছুই পায় না। এই যে আমাদের লাইফের স্ট্রাগলের একটা কর্মের জন্য, ভালো একটা কর্মের জন্য কর্ম করতে করতে আমাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে। কবি উনি মূলত এইটাই বুঝাইছেন যে একটা মানুষের সৃষ্ট কর্ম সাধন করতে করতে তার জীবন অবসানের সময় চলে আসছে। এটা দ্বারা এই কবিতার অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝাতে চেয়েছেন। আপনার ভাষায় লিখবেন, এখানে খুব বেশি মানে কবিতার উপমা দিয়ে খুব বেশি কঠিন শব্দ আনতে হবে এরকম না, ঠিক আছে? আপনার ভাষায় লিখবেন, যেভাবে মনে চায়, আপনি যা বুঝতে পেরেছেন সেটা লিখবেন। অর্থাৎ কি বললাম, কবিতায় প্রকাশিত অর্থ বা আবিধানিক অর্থটা কি সেটা লিখবেন, তারপরে রূপক অর্থ যদি থাকে তাহলে লিখবেন, আর না থাকলে কবিতায় প্রকাশিত অর্থই 2টা বাক্য লিখবেন। তারপরে আপনি একটা উপসংহার টানবেন। উপসংহারের মধ্যে অবশেষে বলা যায় মূলত এটার দ্বারা প্রকাশ পেয়েছে, অথবা উপসংহার টাইপের নিচে একটা বাক্য লিখে দিবেন লাস্টে, যে মূলত এখানে কবি বোঝাতে চেয়েছেন মানুষের কর্ম করতে করতে তার জীবনের শেষ সময়টুকু সামনে যখন দাঁড়ায় তখন তার জীবন উপলব্ধি আসে, এরকম টাইপের 1-2টা কথা লিখলেন। একটা বাক্যে লিখবেন, ঠিক আছে? একটা বাক্য। আমি কি বুঝাতে পেরেছি? আমি যদি আরেকটা উদ্ধৃতি নিই, যেমন যদি আসে এখানে এই সোনারতরী কাব্যগ্রন্থে, সোনারতরী কবিতায় বাঁকা জল বলতে এখানে কবি কি বুঝাতে চেয়েছেন, তাহলে আপনি প্রথম বাক্যটাই কি লিখবেন? বাঁকা জল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতায় উনি মূলত বাঁকা জলের উদ্ধৃতি টেনেছেন, এভাবে বলতে হবে। অর্থাৎ উদ্ধৃতিটা কোথায়, যে অংশটুকু আপনার প্রশ্ন করা হয়েছে ওই অংশটুকু কোন কবির, কোন লেখকের কাব্যগ্রন্থ বা গদ্য থেকে নেওয়া সেটা আপনি উদ্ধৃতিটা আনবেন। নাম্বার 1 বাক্য। এখানে কয়টা বাক্য? একটা বাক্য। আর এখানে হচ্ছে 2টা বাক্য লিখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে বাঁকা জল রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কবিতায় প্রকাশ করেছেন। এখানে বাঁকা জল বলতে বুঝিয়েছে নদী। রবীন্দ্রনাথ ঠাকুর কৃষক যেখানে দাঁড়িয়ে আছে ধান কাটতে কাটতে, সে তো দাঁড়ায় গেছে, তাই না? এইখানে ধান কেটে শেষ করার পর উনি যখন ধানগুলো উঠাবেন নৌকায়, তখন দেখছেন যে নদীর মধ্যে কি জলগুলো পেকে পেকে মানে ঘুরপাক খাচ্ছে, তাই না? এটা নর্মালি যেটা প্রকাশ করেছে সেটা বলবেন। তারপর রূপক অর্থটা কি? রূপক অর্থটা মানে হচ্ছে জীবনের আপনার কর্ম সাধন করার জন্য যে আপনার অনেক সময় হুঁচট খেতে হয়, অনেক সময় জীবনের কালো অধ্যায়ের সূচনা হয়, অনেক সময় আপনার লাইফের কিছু জিনিসের সম্মুখীন নিতে হয় যেগুলা মানুষ মানে কি বলে আশা করেনি, এরকম কিছু আশাতীত কোনো কিছু বিষয়ের সামনে চলে আসে। মূলত জীবনের এই বাস্তবতাটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এভাবে 1-2টা কথা সাজিয়ে আপনি রূপক অর্থে একটা বাক্য লিখবেন। এই হচ্ছে আপনার 2টা বাক্য। তারপরে লাস্টে আবার এই যে রূপক অর্থ বা মূল অর্থ যেটা আপনি ব্যাখ্যা করেছেন, এখানে এই ব্যাখ্যার টাইপেরই আরেকটা বাক্য লিখে দিবেন উপসংহার হিসেবে। অর্থাৎ বলা যায় যে এখানে বাঁকা জল বলতে কবি আমাদের জীবনের যে বিভিন্ন দুঃখ কষ্ট, আমাদের লাইফের যে বিভিন্ন সমস্যাগুলো থাকে এইগুলোর কথাই উল্লেখ করেছেন। বাস, এই আপনার 4 বাক্য শেষ। আর আপনি যদি এখানে রূপক অর্থ, এই অর্থ একটা অর্থ বলেন, অথবা এই 2টা মিলে একটা বাক্য লিখেন, মোট 3টা বাক্য লিখেন, তাহলেও হবে। বুঝতে পেরেছেন আশা করেছি, ঠিক আছে? তারপরে আমার ধরেন আরেকটা প্রশ্ন আমি যদি বলি, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বড়ি। আমি একটা কথা বলে রাখি আপনাদের, আমার এই ভিডিওতে আমি বলেছিলাম যে সমস্ত টপিকসের উপর আমার আলোচনা থাকবে, ঠিক আছে? আজকে পদ্যের উপর আলোচনা করছি, আরেকদিন গদ্যের উপর আরেকটা ভিডিও থাকবে, পরবর্তী কোনো ভিডিওতে গদ্য নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো এর মধ্যে আপনারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তো আলহামদুলিল্লাহ, যারা করেননি তারা অবশ্যই করে রাখবেন যদি এই ভিডিও পেতে চান বা ভালো লাগে আপনার। এখন আমি মূলত আপনারা জেনে থাকবেন আমি অনলাইন ব্যাচ নিয়েছি এবং আরেকটা ব্যাচ নিব, আমাদের রেজাল্ট পরবর্তী ব্যাচ। অর্থাৎ শিক্ষক নিবন্ধনের 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট দেওয়ার পরের দিন থেকে আমাদের ক্লাস শুরু হবে। এর আগে ভর্তিগুলো নিচ্ছি। তো আমি এখানে বাংলার জন্য যে গদ্য পদ্য আছে, গদ্য এবং পদ্য মিলে 15টা প্লাস 15টা পড়াবো, ঠিক আছে? গদ্য এবং পদ্য মিলে 15টা প্লাস 15টা 30টা গদ্য পদ্য পড়াবো।
এইভাবে প্রতিটা গদ্য পদ্য আমি যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে সেগুলো নিয়ে, যাতে করে আপনার পুরো কবিতা, পুরো গদ্য, পুরো গল্প না পড়া লাগে, ঠিক আছে? এরপরে ভাব সম্প্রসারণে কিন্তু 10 মার্কস আছে, এখানে ভাব সম্প্রসারণ পড়াবো কিন্তু আমি 10টা, ঠিক আছে? এরপরে গ্রামারে কিন্তু ব্যাকরণে, বাংলা ব্যাকরণে 10 মার্কস আছে, 4টা বিষয় আসে, 4টা বিষয় আসে, এখান থেকে আপনাকে 2টা বিষয় দেওয়া লাগবে, প্রতিটা বিষয়ের মার্কস হচ্ছে 5, ঠিক আছে? আমি এখান থেকে 4টা বিষয় আসে, বাট আমাদের গ্রামারে 6-7টা বিষয় দেওয়া আছে, এখান থেকে আমি 3টা বিষয় পড়াবো বিস্তারিত, ঠিক আছে? এছাড়া আমাদের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন আমি 3টা পড়াবো ইনশাআল্লাহ, এখান থেকে কমন পড়বে। আর ভাব সম্প্রসারণ 10টা পড়াবো তো বললাম, আর সারাংশটা আমি ভালো করে আলোচনা করব, আমাদের কিছু সারাংশ আলোচনার মধ্য থেকে আসবে। এছাড়াও যেন আপনার সারাংশ কমন না পড়লেও, সারাংশটা আসলে ওরা তো ব্যতিক্রমী সারাংশ দেয়, যার কারণে না পড়লেও যেন আপনি দিতে পারেন, সেই ব্যাপারে আমার একটা আলোচনা থাকবে, আমার ক্লাস থাকবে। এই জন্য আমি অনলাইন ব্যাচ নিয়েছি। আর আপনারা জেনে থাকবেন এখানে 35টি ক্লাস হবে টোটাল বাংলা এবং ইংরেজি মিলে, আর 1000 টাকা আমি টোটাল কোর্স ফি ধরেছি। সুতরাং যারা ভর্তি হতে চান তারা আমাদের এখানে এনরোল করতে পারেন, অবশ্যই এখনই এনরোল করবেন, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে রেজাল্টের ঠিক পরের দিন থেকে রেজাল্টের ক্লাস হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বরি, এটার অন্তর্লিখিত অন্তর্নিহিত অর্থ কি, এই প্রশ্নটাই ধরেন এসেছে। এখন আপনি কিভাবে লিখবেন? আমি প্রথম কি বাক্য বলেছি, উদ্ধৃতি টানতে হবে, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতায় এই ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে বরি উদ্ধৃতিটি টেনেছেন বা এনেছেন। তারপরে আপনি এটা কবিতায় কি প্রকাশ পেয়েছে, কবিতায় সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর যখন কৃষক যখন তার উৎপাদিত ফসল ধান নৌকাতে তুলে দেয়, তখন নৌকাতে তার ধানগুলো তোলার পরে তার জায়গা আর উঠার মতো জায়গা নেই, তখন মাঝি এই নৌকা বেয়ে তাকে রেখেই চলে গেল, মূলত এটা বুঝাতে চেয়েছেন। পরে আরেকটা রূপক অর্থ কি, রূপক অর্থ এটাই, পরে আরেকটা বাক্য লিখবেন যে কিন্তু এখানে রূপক অর্থে কবি এখানে বুঝাতে চেয়েছেন যে মানুষের সৃষ্টকর্মগুলো সবাই গ্রহণ করে, কিন্তু সেই মানুষটিকে কেউ গ্রহণ করতে চায় না, এরকম একটা রূপক অর্থ প্রকাশ পেয়েছে। তারপর লাস্টে আপনি উপসংহার করে আবার টানবেন যে আমাদের সৃষ্টকর্মগুলো, অর্থাৎ একটা ফিনিশিং লাইন, তাই না, যে আমাদের সৃষ্টকর্মগুলো সবাই গ্রহণ করতে চাইলেও পুরো দিন শেষে আমরা নিজেরা একা, এরকম একটা উপসংহার টানলেন, শেষ আমাদের 3টা বাক্য বা 4টা বাক্য। ওকে, আপনি 2 মার্কস কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি সুন্দর করে লিখতে পারেন এবং লেখার বানান ভুল না হয়, তাহলে কিন্তু 2 থেকে 2ই পাবেন। এখানে কিন্তু 1.5 বা 1 দেয় না, 2 থেকে 2 দিবে অথবা কেটে দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন এই টাইপের আর কি। এখন আমার এই লোহ করুণা করে কেন বলেছেন এই কবিতা, কখন কবি কথাটা বলেছেন, তাই না, এটা আপনি সেইভাবে লিখবেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী কাব্যগ্রন্থ থেকে এই উদ্ধৃতিটি টানা হয়েছে, তাই না। যখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন কৃষক তার উৎপাদিত ফসল নৌকাতে মাঝিতে তুলে দেন, মাঝিকে তখন অনুরোধ করেন যে আমাকেও করুণা করে নাও, তাই না, এটা তখন ওই প্রেক্ষিতে বলা, ঠিক আছে। এটা এই কথাটা বললেন। তারপরে রূপক অর্থে কি, উনি বোঝাতে চেয়েছেন যে আমার সৃষ্টকর্মকে যেভাবে মানুষ ভালোভাবে গ্রহণ করেছে, আমাকেও সেভাবে গ্রহণ করো, কিন্তু দিন শেষে মানুষ একজনের সৃষ্টকর্মকেই গ্রহণ করে, তাকে গ্রহণ করতে চায় না, এভাবে ফিনিশিং লাইন দিয়ে দিলেন। তারপরে ধরেন এখানে লেখা আছে শূন্য নদীর তীরে রহিন উপরে, এটার ভাবাবেগ কি, ভাবাবেগ মানে অন্তর্নিহিত অর্থটা কি, তাই না, সে একই কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে এই শূন্য নদীর তীরে রহিন উপরে পংক্তিটি নেওয়া হয়েছে, তাই না। তারপরে লিখবেন এখানে কবি বোঝাতে চেয়েছেন, এখানে যখন কবি মাঝিকে তার উৎপাদিত ফসল কৃষক তার উৎপাদিত ফসল মাঝির নৌকাতে তুলে দেন, তখন নৌকা নিয়ে উনি চলে গেলেন কৃষককে একা ফেলে, তখন উনি তার ভাবাবেগ ব্যক্ত করে বলেন যে শূন্য নদীর তীরে আমি একা একা পড়ে রয়েছি, আমাকে কেউ নেয়নি, তাই না। এইভাবে আপনি ফিনিশিং লাইন দিতে পারেন। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাকে। এছাড়াও আমাদের আরো ক্লাসগুলো চলমান থাকবে। আপনার যদি কোনো পরামর্শ থাকে কিংবা রিকমেন্ডেশন থাকে যে স্যার এটার উপরে ক্লাস নেন, তাহলে অবশ্যই নেব। আর যদি আপনার মনে হয় যে এর উপরে আরো ক্লাস নেওয়া উচিত, আমাকে অবশ্যই বলবেন। ইনশাআল্লাহ
এই ক্লাস চলমান থাকবে। এছাড়াও পরবর্তী কোনো ভিডিওতে বাংলা কোনো গ্রামারের উপর একটি ক্লাস নেওয়ার চেষ্টা থাকবে। আর যদি এটার পরে আরো ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সোনার তরী কবিতাটি আমাদের প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর আমার কোচিং এ যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা 1000 টাকা দিয়ে অথবা বিস্তারিত আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সবার জন্য শুভকামনা, দোয়া রইল এবং সবার ভবিষ্যৎ ভালো কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।